কোথায় ঢুকবে, কি হচ্ছে সব দেখে তো মানুষ। সো সমস্যাটা আপনাদের সমাধান করতে হবে। নতুন করে যাদেরকে বিএনপি মনে করা, বিএনপির বিশাল ধ্বজভঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে, নিজেরা এসে তারপরে বলছে, তাদের অনেকে কান ধরা তারপরে উঠবোস করা এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল। আজকে যে মনির হায়দারের কথা বলেন, সেই মনির হায়দার 2 দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে, কার কার হত্যা মামলা থেকে করা যাবে তাদের তালিকা নিয়েছে, সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে কথা বলে। ছবি আছে, কালকে নিউজ দিব আমার, এটা কাদের সাথে, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে তার বাসায় বৈঠক করেছে তিনি, সেইখানে ছবি আছে, কালকে যাবে আমার এখানে সেই নিউজ। এটা করছেন আপনি। শাহেদ আলম, সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না, তারা এখন আপনাদের লোক, তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে, অথচ তারেক এই শাহেদ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না। কি যেন এই মনির হায়দার শাহেদ আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে টক শো করেছে, যে কি যেন লন্ডনে কে যেন একজন আছেন, কে যেন একজন আছে সাধারণ সম্পাদক, তারা আজকে বিএনপির লোক ভাই, আর আমরা হচ্ছে বিএনপি বিরোধী লোক। আরে ভাই আপনি আমাদের ধাক্কাইলে তো মির্জা ফখরুল তো বিএনপি না, মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের। মির্জা ফখরুল আমার ধাক্কাইলে কি আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো, আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে, তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বলবো? আপনি এত বলদ পেয়েছেন, কথা বলবো না, সমস্যা নাই, কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই? আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো নাকি? আপনি যত কিছুই করেন, আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন, আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না। চুরি আমি 5 বছর আগেও বলেছি, আজকেও বলছি, 5 বছর পরেও বলবো। চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল, আওয়ামী লীগ পলাতক, এখন এই হাটটা তো চলতে হবে, হাট তো আর ডক্টর ইউনূস চালাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না, বাণিজ্য মন্ত্রী চালায় না, তো হাটটা চালাবে কারা? এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক, আর বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে, তারা গিয়ে এখন ওইটার করে। এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এখন কেন প্রচার করা হচ্ছে? এর কারণ হচ্ছে, কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেইভাবে প্রচার করছে না। আপনি তো মিডিয়ার সব জায়গায় তার লোক বসায় রেখেছেন, সে করবে কেন? সেটা বলে না, তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সুনাকের সাথে মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল, সারা দেশের আরে বাবা বিরাট আকার, বাইডেন একটা সেলফি তুললো, সেটা নিয়ে কি মার্কেটিং করলেন, এখন করেন না কেন? ওরা নিয়ে মানে চীন যে মানে সম্মান দিয়েছে, এটা যদি হাসিনারে দিত আর কি করতেন আপনারা? তো সেটা করে না কেন? করে না কারণ কি? কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো। ভাই ওইটা ঠিক করেন, ওগুলি যদি ঠিক করেন, পিনাকি, ইলিয়াস, কনক সারার এদের কাছে আসতে হবে না মানুষের। আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কেন, কিসের জন্য? মানুষ দেখছে কেন আমাদের ভিডিও? কিছু আছে নিশ্চয়ই। আপনি মানুষের যদি আমি গলা টিপে, অনেক মানুষ আছে, আমি নাম আর আজকে ধরলাম না, এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে। আমারটা আমি বলছি, আমার বক্তব্য পিনাকি দা বা কনক সারোয়ারের না, আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে, তাদেরকে এখন সম্মান করে চলতে হবে। কেন মানুষ আমার কথা শুনে, কেন কনক সারোয়ারের কথা শুনে, কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে, এইটা তাদের সমস্যা। আর ভাই কেন আপনাদের শোনেন না, সেটা আপনার সমস্যা। আপনি চিন্তা করেন আপনি কি বলবেন, কি বলা উচিত, কেমনে চলা উচিত। শোনে না কেন, আমারটা শুনে কেন? সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ, বুঝে না। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এরা হচ্ছে পীর সাহেব, তাই এমন এদেরকে আপনি বুঝাবেন কেমনে? এটা নিয়েও সত্য। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি, ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমার নিয়ে, আমি আপনার কনক ভাইয়ের নাম নাই, আমার আপনার নাম আছে, আমরা হইলাম গিয়া নাকি কি করছে। কয়েকদিন আগেও সে ফোন করলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। এখন ফোন করে ধরেন 2বার ফোন করে, 3বার ফোন করার পরে হয়তো ধরতে পারিনি, একবার ফোন করে। ভাই ফোন ধরবো কয়টা? সময় পাই না তো। এটা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমাণে ফোন আসে। এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে, এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলেন, আমি কাটটা কেটে কাটটা দুজনই তো গুরুত্বপূর্ণ। আমার তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে, কথা বলি, এর মধ্যে একটা ফোন মিস হয়েছে, ফোন দিতে পারিনি, নিজের ব্যক্তিগত কাজ আছে। এমনও তো ভাই গাড়ি চালাই, অত ধান্দাবাজি করে তো খাই না, এমনও সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে। তা আপনি কি মনে করেন যে আপনার মানে এই করবেন, যা মনে চায় তাই বলবেন, আপনাদের মতো করে চলতে হবে, না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন? তবে আমরা শেখ হাসিনার চোখ রাঙানিদের পাত্তা দিইনি, 2 পয়সা তোয়াক্কাও করিনি। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট বর্বর শাসক, শেখ হাসিনা না, শেখ হাসিনা এবং মোদির উভয়ের চক্র রাঙানি, যে চক্র,
পাত্তা দেয়নি। তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ রাঙানি আমরা তোয়াক্কা করে পড়ে যায়, ভাবে কি করে এটাই তো বুঝি না। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই দাদা। ডক্টর ইউনূসের যে ক্যারিসম্যাটিক নেতৃত্ব সেটা কিন্তু পরবর্তী যে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাজকে ক্রমশ কঠিন করে দিচ্ছে। মানে গুড গভর্নেন্স বলতে যা বোঝায়, একজন শাসকের যা করা উচিত সেই জায়গাটায় আমার মনে হয় যেন সবাই শঙ্কিত। এবং আমি একবার বলছিলাম বুকে পাথর চাপা দিয়ে অনেকের বুকের সে পাথর এখন পাথর এবার পাহাড় হয়ে গেছে, পাহাড়ের পাথর। তো এগুলো কিন্তু কঠিন করে দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু সবকিছু কঠিন করে দিচ্ছেন। আপনি দেখেন একটা পাজামা পাঞ্জাবি, একটা স্নেকার্স আর একটা কচি লাগাই উনি পুরো দুনিয়া মাথায় বেড়াচ্ছেন, এবং কোনো কিছুই নাই দেখেন, তার মধ্যে কিন্তু এরকম কোনো এক্সপোজারও নাই। তো এই বিষয়গুলো কিন্তু মানুষকে খুব টাচ করছে এবং ক্রমশ কঠিন করে তুলছে পরবর্তী রাজনীতিবিদদের। তো আমরা এদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? পাশাপাশি ডক্টর ইউনূস কিন্তু তার এই কৃতিত্বের একটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত করছেন তার এই উপদেষ্টা পরিষদ দিয়ে। মানে কমপক্ষে 15 জনকে তার আরো 6 মাস আগে ঘাট ধরে বের করে দেওয়া উচিত ছিল, মানে ফর ইনক্যাপাবিলিটি অর ইনএফিসিয়েন্সি অর সবকিছু মিলায়। তো এই জায়গাটা ডক্টর ইউনূস সাহেব কেন দেখছেন না, বা দেখেও তিনি কেন মেনে নিচ্ছেন? খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনে তারপর ইলিয়াসের বক্তব্য শুনবো। মানে আমি যেহেতু প্রফেসর ইউনূসের সাথে কাজ করছি সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা, এটা উনি এটা করবেন না। হ্যাঁ, উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আর কি। আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি অল্প সময়, কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি ওনার পাশের রুমেই বসতাম আর কি, এবং গ্রামীণ ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায়। তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি, উনি কিভাবে কাজ করেন। তো সেই জন্য এটা উনি করবেন না। কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন, এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা। নাম্বার 2 হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা, এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন। এর সবকিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম। আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি। সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট। যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন, আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক, জামাত হোক, এমনকি সেটা এনসিপি হোক, তারপর এডি পার্টি হোক, এমনকি নূরের দল, বাম, যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা, এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে। এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করতো তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত, তার যে সিলসিলা, প্রফেসর ইউনূসের যে সিলসিলা, সেইটার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন। ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন, কার সাথে কার কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে। এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে, কিছু প্রবলেম আছে, ইমেজের প্রবলেম আছে, সেটা তৈরি হোক অথবা সত্য হোক, সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মধ্যে। ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ উপদেষ্টাদেরকে বের করে দিতে পারতাম। বিএনপিরও যারা মন্ত্রী হতে চায়, যারা ক্ষমতায় আসতে চায়, তারাও ক্ষমতার স্টেক পেলো, ভাগ পেলো। তারা ক্ষমতায় এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন নিয়ে করবে। আবার আরেক দিক থেকে দায়টা কিন্তু পুরোপুরি প্রফেসর ইউনূসের, বিএনপিকে নিতে হচ্ছে না। কিন্তু যদি এটা ফেলও করে তাহলে দায়টা প্রফেসর ইউনূসেরই থাকে। এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায়। এবং এটা যদি বিএনপি চায়, এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপিকে মানতে হবে। বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে, এমনকি প্রফেসর ইউনূসের সরকারের সাথেও ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায় সেই চেষ্টা আমি করতে পারি। বাইরের একজন লোক লাগে, আমি ভলান্টিয়ার করলাম, আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তারাও করতে পারে। কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম, সেই জন্য আমি যদি এটার সাথে যুক্ত থাকি, আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো, আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আর কি। জি দাদা, এই যে ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুনি। ইলিয়াসের ট্রানজিশনাল গভর্নমেন্টের ব্যাপারে তোমার মতামত কি? মানে ডক্টর ইউনূসের কৃতিত্ব অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, কিন্তু তার উপদেষ্টা বা ম্লান হওয়ার থেকে আমি বলবো যে উনি যে গতিতে যাচ্ছেন আমরা আরো অনেক বেশি সুফল পেতাম, আরো অনেক বেশি কি বলবো মানে গতিশীল থাকতো
প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ওনার উপদেষ্টারা ওনার সাথে তাল মিলাইতে পারতেন, মানে উনি 84-85 বছর বয়সে যে গতিতে যাচ্ছেন, ওনার মাথা যে গতিতে কাজ করছে তার থেকে মানে অনেক গুণ, মানে উনি 100%, উনি যদি 80% দেন, ওনার উপদেষ্টা পরিষদের কমপক্ষে 15% দিতে পারছেন না। তো সেই জায়গাটা উনি এই দায়টা কেন নিচ্ছেন বা কি করণীয়, ইলিয়াস আপনি কি মনে করেন? না, ওনার ধরেন যেটা আপনি গতির কথা যেটা বলছেন, সেই গতির চাইতেও সবচেয়ে বড় জিনিস হলো আমার মনে হয় কি, যে এই ডক্টর ইউনূসের কিছু কিছু জায়গায় উনি আসলে আমার ধারণা যে উনি তো বয়স হয়েছে, আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে, অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয়গুলোর ব্যাপারে ওনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম। আমি মনে করি যে ওনার আশেপাশে এই যে প্রথম আলো, ডেইলি স্টারের যেই বলয় আসিফ নজরুলের যেই প্যারালাল আর একটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে, এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি দেশের মানুষের, আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা কেউ করে না। তো আমি শুধু ছোট করে এতটুকুই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যে ওনার এই জায়গাগুলো ঠিক করা। ওনার এই শেষ বয়সে এসে নিশ্চয়ই উনি ব্যর্থ হতে চান না। উনি যদি ব্যর্থ হতে না চান, এই জায়গাগুলো ঠিক করা দরকার, যাতে এই প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের, কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই সেম মামলাটা আমাদের আপনার ইয়েতে করার সুযোগ আছে, আন্তর্জাতিক ইয়েতে আদালতে। তো ওইখানে করার জন্য আসিফ নজরুল দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। তিনি কারণ হিসাবে বলেছেন যে এটা নাকি ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্তগুলোতে সমস্যা হবে, এখানে শাস্তি দিতে সমস্যা হবে। ওইটাতে হলে আমাদের এখানে সমস্যা কি? আন্তর্জাতিক ভাবে যদি নাকি শেখ হাসিনাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় বা বিচার করা যায়, সেটা তো আরো ভালো আমাদের জন্য। তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী, এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম, সে ছিল হইলো এবিএম খায়রুল হকের পার্সোনাল সেক্রেটারি, তাকে সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয়ে শুনুক। আইন মন্ত্রণালয় আসিফ নজরুল একদিন ডেকে গোপনে ওইখানকার কয়েকজন বিচারক এদের, তারপরে এই সচিব এদেরকে ডাকুক, ডেকে জিজ্ঞেস করুক কি অবস্থা। অনেক জায়গায় আছে একই লোকজন। তো এদেরকে যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হতো, মানুষ আরো স্বস্তি পেত। এই তো আর কি। আর আমি ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা বলবো যে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে, যে মানুষ যেসব সমালোচনাগুলো করে, এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে, আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা। কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। তো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয়, তাহলে অবশ্যই তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে। এটা মনে না করে যদি নির্বাচনে যায়, আমার মনে হয় 1991 সালের নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন, আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে ইলিয়াস, আমার পর্যবেক্ষণ হচ্ছে জনাব তারেক রহমান তার যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলো তার বাংলাদেশের নেতারা ঠিক ধরতে পারছেন না অথবা বুঝতে পারছেন না, এটা ডেপটা বুঝতে পারছেন না, এটা মেসেজটা ধরে কাজ করতে পারছেন। ধরেন একটা দলের প্রধানকে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক অবস্থানে সবসময় থাকতে হয়। মানে আপনি যেভাবে কথা বলি, ধরেন আজকে যদি আপনি কোনো একটা দায়িত্বে যান, আপনি এভাবে কথা বলতে পারবেন না। কিন্তু একটা দায়িত্বে গেলে এভাবে কথা বলতে পারবে না। আমরা এখন অনেক স্ট্রেইট কথা বলি, কিন্তু একটা দায়িত্বে যখন তখন আপনাকে একটা ডিপ্লোম্যাটিক অবস্থান নিতে হবে। এবং আপনি যেটা বলছিলেন, শুধু আসিফ নজরুল পিএস না, প্রধান বিচারপতি যিনি পিএস, তারা তিন বন্ধু মিলে এখন সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয় চালাচ্ছে। আর আমরা অনেক কথাই বলছি, পিনাকিদা একটা কথা বলে না, যে ইংরেজিতে যেহেতু বলছে নিশ্চয়ই ঠিকই কইছে। তো এখন আমার মনে হয় যে কিছু মানুষের মধ্যে এই জিনিসটা ছড়াইছে, আমরা যেহেতু কিছু বলছি, নিশ্চয়ই এখানে কোনো অন্য উদ্দেশ্য আছে। নিশ্চয়ই আমরা নির্বাচনকে লম্বা করতে চাই, মানে নির্বাচনকে পিছাইতে চাই, নিশ্চয়ই আমরা এরকম কিছু ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চাই না বিএনপি ক্ষমতা আসুক, আমরা চাই না ক্ষমতা। আমাদের সমস্যা কি? সমস্যা নাই, আমাদের ভবিষ্যৎ আছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশে যাব। আমরা অদ্ভুত একটা সময় পার করতেছি এবং এগুলো বিএনপির লোকজন
আর ধরেন একটা খবর দিতে চাই দাদা, যেটা মির্জা আব্বাসের যে আস্থাশীল যেই আপনার বাংলাদেশের যে মিডিয়া যাদের জবাবদিহিতে আছে, তাদের তো অনেক নিউজ এখন পর্যন্ত দেয় না। তো জাস্ট দর্শকদেরকে বলি, একটু পরে আমি এটা আমার ফেসবুকে বিস্তারিত দিব। গতকাল 5 জন সেনা কর্মকর্তাকে মানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যে যাদের কথা আমরা বারবার বলছিলাম। তার মধ্যে আছেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ, তৎকালীন 46 ব্রিগেডিয়ার কমান্ডার, আছেন মানে তৎকালীন মানে হচ্ছে জুলাই আগস্ট ওই সময়টায় কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, তিনি অতিরিক্ত মহাপরিচালক র্যাব, এডিজি তৎকালীন র্যাবের, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিজিবির সিও, যিনি গুলি করেছেন, প্রকাশ্যে গুলি করছে সেই সিও, মেজর মোহাম্মদ নোমান আল ফারুক, 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মোহাম্মদপুরে করছে। এই 5 তারিখেও সে গোলাগুলি করেছে। এই 5 জনকে আসলে আপনার সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে সেনা হেফাজতে এই বেসামরিক হত্যাকাণ্ড বা এইসব ঘটনার বিচারের কোন বিধান আছে বলে আমি জানি না। পিনাকি দা নিয়ে বিস্তারিত কাজ করেছে। আমাদের হচ্ছে যে এরা যেন পালিয়ে যেতে না পারে, এটা কোনোভাবে পালিয়ে যেতে না পারে, এটা পালিয়ে গেলে এটা ওয়াকারের দায়িত্ব। অনেকে এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেসেজ দিয়েছেন যে আপনারা একটু কিছু জায়গায় একটু বলেন যেন এরা পালাতে না পারে, কারণ ইতিমধ্যে অনেকেই পালিয়ে গেছে, অনেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তো দাদা আর দুটা প্রসঙ্গ জাস্ট উল্লেখ করে আমি অনুষ্ঠান শেষ করব। এই বিষয়টা নিয়ে আমরা নিকট সময়ে আরেকবার কথা বলবো। আমি কদিন আগে, এটা আসলে আলোচনা করা হয়নি, কদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, 2 সপ্তাহ আগে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনি কি দাবি সমর্থন করেন? 2,07,000 মানুষ ভোট দিয়েছে, 90% বলেছেন হ্যাঁ, 9% বলেছেন না, মতামত নেই বলেছেন 2%। আমার মনে হয় যে এই বিষয়টা গুরুত্বের সাথে সরকারের বিবেচনা করা উচিত। পাশাপাশি দাদা আমি এবং ইলিয়াস আপনাদের দুজনকে অনুরোধ করব, আমি সাম্প্রতিক সময়ে একটি ক্যাম্পেইন করার চেষ্টা করছি। সেই ক্যাম্পেইনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার মনে হয় যে আমাদের দর্শকরা ইতিমধ্যে অনেকে রেসপন্স করেছেন আমার ফেসবুকে, এবং আমি আশা করছি যে এই রেসপন্সের পরিমাণ আরো বাড়বে। আমি যদি একটু দেখাই, একটু যদি দর্শক দেন, আমি গত 4 এপ্রিল এই ঘোষণাটা দিয়েছি যে বাংলাদেশের 300 নির্বাচনী আসনে পতিত পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, যে কোনো পর্যায়ে সুবিধাভোগী, ব্যবসায়ী, আমলা, পুলিশ, সেনা কর্মকর্তা, শিক্ষক এবং অন্যান্য কেউ যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে বা নেতার আশীর্বাদ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার মহড়া শুরু করে অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে কনকসরানিউজ@gmail-এ বিস্তারিত তথ্য প্রমাণ সহ জানান। জুলাই বিপ্লবের পর অতীতের রাজনৈতিক ধারা বা টাকাওয়ালাদের পুনর্বাসন করা বা সব সরকারের আমলে সুবিধাভোগী ধারার অবসান হতে হবে। পাশাপাশি একবার এমপি ছিলেন এমন ব্যক্তির স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, শালা, দুলাভাই ছাড়া আর কেউ নির্বাচনের যোগ্যতা রাখেন না, এমন ধারারও অবসান চাই। পিনাকিদা, ইলিয়াস হোসেন, আমি চাই যে এই ক্যাম্পেইনে আপনারাও যোগ দেবেন, কারণ আমরা জুলাই বিপ্লবকে অর্থবহ করতে হলে এই জাতীয় সুবিধাভোগী এবং ধারার অবসান করতে হবে। আপনাদের 30 সেকেন্ড শেষ মন্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সবাইকে ভালোবাসা, আর আমার কিছু নাই। ইলিয়াস? জি না, আপনি আপনার যে এটা বললেন ওইটার সাথে তো অবশ্যই আমাদের আজকের পুরো আলোচনায় এই বিষয়টা আমরা করে নেই। জুলাই এই হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা কিনা হত্যার শিকার হয়েছেন এবং আহত আছেন, তাদের জন্য আমার মনে হয় সরকার কিছুটা উদাসীনতা দেখাচ্ছে কিনা জানি না। সেই পরিবারগুলোকে সর্বোচ্চই দেয়া হোক, কারণ তাদের কারণেই আজকে আমরা এই যে নতুন করে কথা বলতে পারছি এবং নতুন করে আমরা নির্বাচনের স্বপ্ন দেখছি, তাদের কারণেই। সো তাদের প্রতি সম্মান দেখানো উচিত। আর সবশেষে আপনি যে বিষয়টা বলেছেন যে ওয়াকারের ব্যাপারে, ওয়াকার আমরা যে বিষয়টা মাঝখানে ঘটেছিল যে বিএনপি আমাদেরকে যেভাবে করছে, সেনাবাহিনীর ভেতরেও মনে হচ্ছে একটা পক্ষ আমাদেরকে দেশদ্রোহী বানানোর একটা পায়তারা করছেন। তো আপনাদের ভেতরেও আমাদেরও তো লোকজন আছে, আপনারা অনেকেই চেষ্টা করছেন যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করা কিংবা আমাদের ব্যাপারে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য
এজেন্ট ভাড়া করা, তাদেরকে নিয়মিত মাসিক ভাতা দেওয়া, কাদের কাদের দিচ্ছেন এরকম কয়েকজনের নামটাও আমরা জানি। তো আমরা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি চাই ওয়াকার থাকুক। ওয়াকার সেনা প্রধান হিসাবে ওনার চাইতে আসলে সবকটাকেই তো হাসিনা দিয়ে গিয়েছেন এই জায়গায়। এই জেনারেল যা আছেন, আপনি ওয়াকারের পরে যার কাছে যাবেন সে যে কি হবে সেটাও তো জানি না। সো আমরা চাই, যেহেতু 5 তারিখের একটা 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 কি বলবো যে এটার জন্য ক্রেডিট দিতে হয়, সেটা তিনি ইচ্ছাই দেখ আর অনিচ্ছাই দেখ, সেই বিতর্কেই যেতে চাই না। কিন্তু ওয়াকার যেহেতু 5 তারিখের এই ঘটনাটার সাথে পজিটিভলি ডিল করেছেন, আপনি থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো খুব ভালো আলোচনা না, যে আপনি একজনকে ডেকে নিয়ে যায় তারপরে ক্যান্টনমেন্টে বলবেন যে এটা করতে, আপনি আপনার লোকজন বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ইন্টারফেয়ার করবে। আওয়ামী লীগের যেসব সাজানো নাটক, জঙ্গি নাটক, এইসব মামলায় যারা আটক, তাদেরকে বের হতে গেলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে তারপরে হুমকি দিবে, জাজদেরকে হুমকি দিবে, কারা কর্তৃপক্ষকে হুমকি দিবে। এই জায়গাগুলো থেকে সেনাবাহিনীকে বের হয়ে আসতে হবে। আমরা আপনাকেও সম্মান করতে চাই, আপনি সম্মান রাখেন, তবে ইলিয়াসের জায়গায় থাকেন আমরা সম্মান করবো। কিন্তু অসম্মানের জায়গায় রাখলে আপনি সেনাপ্রধান না কে, ওইটা নিয়ে আসলে আমাদের এত বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। আমরা 5 বছর 10 বছর 15 বছর দেশে যাইনি, দরকার হলে আরো 15 বছর যাব না। আপনি যদি নাকি জনগণের বিরুদ্ধে দাঁড়ান, আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবো। মানে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা যাবে না, আমরা সেনাপ্রধানের কাছ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা শুনতে চাই। ইভেন আপনার কাছ থেকে কোনো পলিটিক্যাল বক্তব্য শুনতে চান, ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি বাইরে বের হইতে হবে। এবং রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যে ঘুটু করা, কথা বলা, এটাও চাই না। আপনার কাজ না, আপনার দেশ রক্ষার কাজ, সেটা করে। তবে দাদা, এটা একটা পজিটিভ মুভ, এই 5 জনকে অ্যারেস্ট করে, এটা একটা পজিটিভ মুভ। আমি মনে করি যে হ্যাঁ, ওইটাই ভাই, আমি এই জন্য কথাটা তুললাম, যে এই জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে আপনি এটা করেছেন। আমার মনে হয় এই বিডিআর হত্যাকাণ্ড গঠিত যে কমিশন, তাদের একটা লিস্ট আছে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ এবং করতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করবেন, এবং গুম কমিশনের যে তালিকা দেওয়া হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার সুযোগ করে দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তালিকা আছে, তাদের সবাইকে আপনারা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধাহীন ভাবে তাদের গ্রেপ্তার করার সুযোগ দিবেন, এবং এই ফৌজদারি কার্যবিধিতে যেভাবে বিচার হয় সেইভাবে, সেনা আইনের বিচারে না। এবং আমি মনে করি, আমরা তো বারবারই বলছিলাম দাদা, মানে 20-25 জন কর্মকর্তাকে বাঁচাতে যে পুরো সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি, সেনাবাহিনীর এই ভূমিকা, সেটাকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। মানে কেন করছেন, কার পরামর্শে করছেন, সেটি আমরা জানি না। আমার মনে হয় যেন ইটস এ পজিটিভ মুভ, এবং তিনি আমাদের কথাগুলো পরে হলেও শুনলেন, বা সকল কিছু দেশের স্বার্থে, সেনাবাহিনীর সম্মানের স্বার্থে। তো দাদা, আমার মনে হয় যে আজকে আমরা আর লম্বা না করি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 22 মিনিট। অনেক দর্শক অপেক্ষায় করে দেখছেন এই অনুষ্ঠানটা। সবাইকে ধন্যবাদ। পিনাকি দা, ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের মূল্যবান অংশগ্রহণের জন্য। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা যেটি বলতে চেয়েছি, ডক্টর ইউনূসের যে ক্যারিসমেটিক নেতৃত্ব, সেই নেতৃত্ব বাংলাদেশের মানুষকে একটু নতুন ভাবে আশা জাগিয়েছে, এবং আমরা মনে করি যে নির্বাচনের ডামাডোল না তুলে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের দেশের যে আবর্জনাগুলো জমেছিল, যেই কাজগুলো রাজনৈতিক সরকারগুলো করতে পারবে না, সেই কাজগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা কি সুন্দর বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের 54 বছর হয়ে গেছে, সেই 54 বছর ধরে গণতন্ত্রের অভিযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম, ওই সংগ্রাম, ক্রমাগত আমরা এগুলো করে গেছি। তো এগুলো থেকে আমার মনে হয় যে বের হয়ে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন যে 7 কোটি ভোটার, সেই 7 কোটি ভোটারের কথা মাথায় রেখে আমাদের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য দেবেন, তাদের কর্মসূচি ঠিক করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আর পাশাপাশি আমাদেরকে গালাগালি করে কোনো লাভ নাই। ইউটিউব থেকে যে টাকা আমাদের আসে ভিউয়ারশিপ থেকে, তার অর্ধেকের বেশি খরচ হয়ে যায় আমাদের পেইড সফটওয়্যারে। আর আমাদের যারা আমাদেরকে ইঙ্গিত করে বিভিন্ন দলের বিভিন্ন নেতার যারা কথা বলছেন, তাদের একটা কমিটি মানে যে 10 ভাগের 1 ভাগ টাকাও আমরা ইউটিউব থেকে পাই না। এই কথাটি আবারও মনে করিয়ে দিলাম। আমরা বাংলাদেশের পক্ষে কাজ করছি, আমরা বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, কোন দলের পক্ষে কাজ করছি না। হাসিনা হুমকি দিয়ে কিছু করতে পারেনি, হাসিনা জেলে পাঠিয়ে পারিবারিকভাবে নির্যাতন করে কিছু করতে পারে নাই, আর এখন তো সেই স্বপ্ন